আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ এবং আপনার দর্শকদের শুভেচ্ছা। বুলিং এর শিকার আত্মহত্যা করছে, এটা সর্বৈব মিথ্যা কথা, সর্বৈব মিথ্যা কথা। কারণ এরা একজনও বুলিং এর কারণে আত্মহত্যা করে। আপনি আমাকে বলেন, বুলিং এর শিকার হলে যারা আন্ডার এজ তারা আত্মহত্যা করতে পারে, তাও করবেন না আজকাল। কারণ এদের যে মুখের ভাষা, জুলাই সন্ত্রাসীদের যে মুখের ভাষা, হাদির যে মুখের ভাষা, তারপর ওই যে মেয়েটার নাম ভুলে গেছি, তাদের যে মুখের ভাষা, আর যে মারা গেল এদের যে মুখের ভাষা খুব ভালো। যে যে মেয়েটা একজন বয়স্ক মায়ের মতো না, মায়ের বয়সী নারীকে এভাবে পেটাইতে পারে প্রকাশ্যে এসে, সে বুঝি সাইবার বুলিং এ গিয়ে আত্মহত্যা করবে? এগুলো বাজে কথা। এমনকি তারা মেরে ফেলছে তার সহকারীরা, এমন হতে পারে জামাতারাই তাকে মেরে ফেলছে, এমন হতে পারে আইএসআই তাকে মেরে ফেলছে, বহুবিধ কারণ হতে পারে। আমরা বলতেছি না যে সে আত্মহত্যা করছে, এটাও আমরা নিশ্চিত না, তাকে হত্যা করছে সেটাও আমরা নিশ্চিত না। আমরা কেবল ব্যাখ্যা করে করতে পারি মাত্র। কিন্তু যে ছেলেটা বা যে তরুণটা, কারণ এদের বুদ্ধিগত আমরা জানি তো, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে বলে যে বাংলাদেশ থেকে ভারতের বাজেট যায়, এই বুদ্ধি আল্লাহ তোরা আমাদের জামালপুরের ভাষায় এদেরকে বলে বুদ্ধাল, মানে বেকুবকে, মানে বুদ্ধি আল্লাহর জায়গায় বুদ্ধাল বলে, ঠাট্টা করার জন্য, মস্করা, এরা এরকম বুদ্ধাল। তো তাদের ওই যে শেষ কথাটা সত্য, তারা প্রতিশোধ নেবে, হয়তো পারে যে প্রতিশোধ নেওয়ার জন্য। যেমন হাদির ঘটনাকে ইস্যু করে বাংলাদেশের আহ, আইন, বাংলাদেশে যারা সরকারে, তারা বলেছে যে আওয়ামী লীগকে যেখানে ইচ্ছা সেখানে ধর্ম মামলা না থাকলেও পৃথিবীর কোনো সভ্য দেশ তো দূরের কথা, কোনো অসভ্য দেশ এটা করে কিন্তু বলে না। মানে করে কিন্তু বলে না, অন্তত মুখে বলে না। অর্থাৎ শকুন, মানে পচা মরা গলা খেলেও পাখাটা ঢেকে খায়, এরা না ঢেকে বলে ফেলেছে। কত অসভ্য, কত ইতর, কত বর্বর একটি শাসন ব্যবস্থা আমরা বাস করি। বলা হয়েছে মামলা না থাকলেও গ্রেপ্তার করতে হবে, করা হবে। তো এগুলো উসিলা বের করার জন্য তারা এগুলো বলেছে, সাইবার বুলিং এর সাথে করে। যে এগুলো কারা করলো এটাকে আপনাকে বলতে হবে, কেন করলো, তাইলে আমরা বুঝতে পারবো আমরা কোথায় যাচ্ছি। যেমন ধরেন, আপনি বললেন যে মব সন্ত্রাস, যে এদের ধরে না, এদের ধরবে কেন? কারণ এদের তো পাঠানো হয়েছে, মাঠে নামানো হয়েছে এগুলো করতেই, তাই না? তাহলে ধরবে কেন? যদি মব সন্ত্রাস না চলে, তাহলে ডক্টর ইউনূসের মতো আদম ব্যাপারে কিভাবে ক্ষমতায় থাকবে? যদি মব সন্ত্রাস না চলে, তাহলে আন্ডার মেট্রিক বা মেট্রিক পাস গিদর ফারুকি বা সরোর ফারুকি বা সুয়র ফারুকি কিভাবে প্রধান উপদেষ্টা হবে? কিভাবে এনজিওর দোকানদার এবং এনজিওর দোকানদারদের বিবি সাহেবরা বা এনজিওর দোকানের স্টাফেরা কিভাবে মন্ত্রীর পদমর্যাদায় ক্ষমতা ভোগ করবে? আপনি বলেন। মব সন্ত্রাস না থাকলে তো এগুলো ভোগ করতে পারবে না। তাই মব সন্ত্রাস করাবে, কারণ যাতে তারা ক্ষমতায় থাকে, তাই তারা ধরবে না। এবার আসেন যে আমরা তাহলে কোন দিকে যাচ্ছি। আমরা আমরা অনেকটা ওই যে কে যেন, আমি জানি না নামটা, কে যেন বলেছে টিভিতে এসে, বলছে যে আমরা জাহান্নামের চৌরাস্তার দিকে যাইতেছি। অনেকটা ওইরকম আমরা এখন, বাংলাদেশ বর্তমানে জাহান্নামের চৌরাস্তা হয়ে গেছে। কেবল আমাদের জন্য না, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে, শুধু তাদের জন্যই নয়, যারাই তথাকথিত জুলাই সন্ত্রাস আন্দোলন করেছে তাদের জন্য। আপনি তার প্রমাণ দেখতে পাচ্ছেন, আপনি তার প্রমাণ দেখতে পাচ্ছেন। দেবালয়ে আগুন লাগলে, সরি, নগরে আগুন লাগলে তো দেবালয়ে রক্ষা পাবে না, রক্ষা পাবে না, পাচ্ছে না, পাবেও না। তাই এগুলো তারা শিকার হবে। কখনো তারা নিজেরাই স্যাবোটাজ ঘটাবে, কখনো সত্যি সত্যি মারা যাবে, কখনো আত্মহত্যা করবে, এগুলো ঘটতে থাকবে। কারণ আপনি যখন একটি একটি সমাজকে আপনি ভয়ঙ্কর পরিবেশের মধ্যে ফেলে দিবেন, তখন আপনিও তো আপনি যখন আপনার গ্রামে আগুন লাগাবেন, গ্রামে তো আপনার বাড়িটাও আছে, আপনার বাড়ি তো গ্রামের বাইরে না, তো ওই তাপটা তো আপনারও লাগবে। এই জন্য তারা ওই শিকার হবে। মানে আমরা 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 তারা মরবে পাপে, আমরা মরবো তাপে। তার জন্যই এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিরা যেহেতু এখন ক্ষমতায়, তারা বিভিন্নভাবে চেষ্টা করবে বাংলাদেশকে কিভাবে, অলরেডি তারা ঘোষণায় দিয়েছে এই দেশটাকে জাকাতিস্তান বানাবে। কারণ তাদের প্রিয় দেশ আব্বা সেটা বিগারিস্তান। তো বাংলাদেশকে জাকাতিস্তান না বানিয়ে এরা ছাড়বে না, বাংলাদেশকে ধ্বংস না করে এরা ছাড়বে না। আমরা ওই দিকেই যাচ্ছি, যেদিকে গেলে পাকিস্তান যেদিকে যাচ্ছে, আমাদের আমাদের গতিপথ সেম পাকিস্তানের মতো। আপনি দেখেন পাকিস্তানেও কি মোল্লা আর মিলিটারি রাজত্ব। বাংলাদেশে মিলিটারি বরাবরই ছিল, কখনো সবল কখনো দুর্বল, কিন্তু বিহাইন্ড দ্য স্ক্রিনে ছিল, স্ক্রিনে কম ছিল, বিহাইন্ড দ্য স্ক্রিনে বেশি ছিল। এখন তারা বিহাইন্ড দ্য স্ক্রিনে না, একেবারে আপনার ইন ফ্রন্ট অফ স্ক্রিনে চলে আসছে। আর মোল্লারা ছিল পর্দার আড়ালে। মোল্লারাও আগে সদকা খেয়ে লিল্লা খেয়ে দিন যাপিত করতো, তারাও এখন সিনে চলে আসছে পাকিস্তানের মতো। তো পাকিস্তানের যে গতি, আমাদেরও ভবিষ্যৎ ওই দিকেই। যদি বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন না হয়, সর্ব মানে সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন না হয়, তাহলে আমাদের গন্তব্য ঠিক পাকিস্তানের মতো
ওই মোল্লার মিলিটারির কবলে পড়লে যে যা হয়, দেশটা ভিখারিস্তানে পরিণত হবে। আমাদের দেশ ভিখারিস্তানের দিকে যাত্রাপথে আপাতত আছে, আর জঙ্গিস্তানের দিকে। পাকিস্তান যেমন জঙ্গি ও সন্ত্রাস ও উৎপাদন রপ্তানি করতো, এই দেশও সেই কাজেই ব্যস্ত থাকবে। কিন্তু এরা জানে না যে এটা তার পাশে দুইটি প্রতিবেশী দেশ আছে, মানে বার্মা আর ভারত। এরা যে কি করবে, এটা পাকিস্তানের মতো তার সহজ আরামে জঙ্গিবাদ চর্চা করতে পারবে বলে আমার মনে হয় না। বাংলাদেশে একটা মানে শুধুমাত্র ভিখারিস্তান জঙ্গিস্তানই থাকবে না, এরা চাচ্ছে একটি যুদ্ধ, আমাদেরকে যুদ্ধ বিগ্রহ দুর্ভিক্ষের মুখোমুখি করাচ্ছে, আমরা ওইদিকেই যাচ্ছি। দেশের আইন মন্ত্রণালয় আছে কি, আদৌ আছে কি? দেশের তো এখন তো মবের আইন চলে। এখন তো আইন বলতে কিছু না, আইন যদি চলতো, আইনমন্ত্রী থাকতো, দেশে আইন আদালত থাকতো, তাহলে আপনি ছাত্রলীগ কিভাবে নিষিদ্ধ করেন, আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ করেন, আপনি কিভাবে মব সন্ত্রাস চালান? আপনার তো সেই সুযোগ নাই। আপনি কিভাবে যে আপনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন, আপনার উপদেষ্টাগিরি ছেড়ে দিয়েছেন, তারপরও সেই বাড়ি ঘর দখল করে রাখছেন? আইন থাকলে এগুলো চলতো? আমাদের দুই শিশু উপদেষ্টা, আমাদের শিশু বাচ্চা কাচ্চা উপদেষ্টারা, তাদের কয়েকদিন আগে মানে এরা এতই মোহ যে লাস্ট সেকেন্ড পর্যন্ত তাদের সরকারি সকল সুবিধা ভোগ করছে। এমনকি এখনো সেই বাড়ি ঘর ছাড়তেছে না, অর্থাৎ শ্বশুর বাড়ি খাবার বালুর চরে হাগা এত সুখ, তারা ছাড়তেছে না। এই দেশে কি আইন আছে? আইন থাকলে এটা হয়। বাংলাদেশে যদি আইন থাকতো, তাহলে একজন লোক তো আপনি পেতেন মুক্তিযুদ্ধের পক্ষের, যারা টিভি চ্যানেলে কথা বলতো, একজন আপনি পাবেন। আমাকে একজন লোক দেখান। এমনকি জুলাই সন্ত্রাসীদের আন্দোলনে যারা সহকারী ছিল, সহযোগী ছিল, সমর্থন করেছিল, তাদেরকে এরা জেলে তুলতেছে। এবং আপনি আরেকটা দেখেছেন, দেশে যদি আইনই থাকতো, তাহলে মাকে না পেয়ে কিশোর তার কিশোর ছেলেকে গ্রেপ্তার করে হ্যান্ডকাপ লাগায়? লাগায় না। আপনি দেখেন প্রথম আলো কি করেছিল 24-এর সেই জুলাই সন্ত্রাসী আন্দোলনের আগে, একজন 18 বছরে কয়েকদিন বাদ ছিল, তাকে হ্যান্ডকাপ পরানোর জন্য প্রথম আলো সহ বাংলাদেশের পত্রিকা মানবাধিকার গেল গেল গেল, শেষ হয়ে গেল, চিৎকার করেছে। এখন দেখেন একটা কিশোরকে তার মাকে না পেয়ে তাকে যখন হ্যান্ডকাপ লাগায় প্রকাশন, তখন কিছু যায় আসে না। এই যে আরেকটা আজকে দেখেছেন যে তার বাবা যুবলীগ নাকি আওয়ামী লীগ করার কারণে তার 10 বছরের ছেলেকে মেরে ঝুলিয়ে রেখেছে। এখন আর কোনো সমস্যা নাই। এখন তাদের মানবতাও জাগ্রত হয় না, আসমানও কাঁপে না, জমিনও কাঁপে না। তা তো দূরের কথা, তাদের হাত পাও কাঁপে না, তাদের বাড়ি ঘরের যে টেবিল চেয়ার তাও কাঁপে না, জড় পদার্থগুলো এখন আর কাঁপে না। সুতরাং এই যে যে অবস্থান চলতেছে, আপনি যেটা বলেন আইন আদালত আছে, আইন আদালত থাকলে দেশে অন্তত মিনিমাম যদি আইন আদালত থাকতো, তাহলে এইরকম ভাবে মব ভায়োলেন্স করতে পারতো না, দেশে এরকম অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে পারতো না, যা ইচ্ছা তাই করতে পারতো না। এরা ইচ্ছা করেই এই আইন আদালতকে নষ্ট করেছে, আর নামকেও আস্তে একজন আইন উপদেষ্টা রেখে দিয়েছে। মূলত দেশটা এখন মোল্লার মিলিটারি দখলে, তথা জামাত ইউনুস এবং মিলিটারিদের দখলে। বাংলাদেশের গণতন্ত্রের গ নাই, আইনের শাসনের সরেয়াও নাই, কোর্টের ক নাই। এই পাল্টাপাল্টি অরাজকতা চলতেই থাকবে এখানে। না, সবকিছুর একটা শেষ আছে। এটা সত্য যে আপনি যে প্রশ্নটা করলেন, এটা শেষ তো অবশ্যই আছে। বাংলাদেশের মানুষ 25 বছর পর পাকিস্তান ভেঙে ফেলেছে, 25 বছর লেগেছে। বাংলাদেশের মানুষের 9 মাস লাগছে যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করার জন্য। বাংলাদেশের মানুষ ধৈর্য যেমন ধরে, আবার যখন ক্ষুব্ধ হয় তখন 9 মাসে একটি দেশ স্বাধীন করে, তেমনি বাংলাদেশের মানুষ এটা বেশি দিন আর সহ্য করবে না। কারণ মানুষ এখন অস্থির হয়ে গেছে একেবারে। সত্যি সত্যি দল মত নির্বিশেষে, উপরে যতই বলুক, মানে এরপর উপরে এরা যতই মিষ্টি মিষ্টি কথা বলুক, আপনি যে কোনো, আমি বহু আগেও চ্যালেঞ্জ দিয়েছি, আবারও দিচ্ছি আপনার চ্যানেলের মাধ্যমে, বিএনপি নয়, আওয়ামী লীগ তো নয়, জামাতের লোক যিনি ব্যবসা করেন, পুরান ঢাকার হোক বা চিটাগাংয়ের হোক, একটা ব্যবসায়ী শুধু আপনার লাইভে এসে বলতে বলেন তার ব্যবসাটা ভালো আছে, আমি কোনো আনসার দিব না, আপনি কোনো আনসার দেওয়ার দরকার নাই। তিনি ভালো আছেন এই কথাটা বলার পরে জাস্ট 10 মিনিটের একটা সাক্ষাৎকার নেবেন, তারপরে সেটা শেয়ার মানে আপনার, তারপরে তারাকে বলবেন আপনি একটু অপেক্ষা করেন, 10 মিনিট পর আমরা কমেন্ট গুলো আপনাকে দেখাই, সেখানে উত্তর পেয়ে যাবে। আপনি উত্তর দিতে হবে না, আমাকে উত্তর দিতে হবে না। একটা জামাতের একেবারে বললাম তো, ঢাকা শহর থেকে শুরু করে চিটাং থেকে শুরু করে অজপাড়াগার একটা ব্যবসায়ী বলুক তার ব্যবসা ভালো আছে। একজন, এই বাংলাদেশের কোটি কোটি মানুষ ব্যবসা করে, একজনও ভালো নেই, জামাতিরও ভালো নেই, বাস্তবতা এটা। সুতরাং মানুষ মানবে না, মানুষ বিদ্রোহ করবে, মানুষ রাস্তায় নেমে আসবে। হয়তো তারা অপেক্ষা করতেছে, কখনো তারা অপেক্ষা করতেছে কখন বড় ভাইয়া আসবে, তারেক রহমান আসবে। তিনি যদি 25 তারিখে আসেন তো আসলেন, না আসলে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার জন্য অপেক্ষা করতেছে। বাংলাদেশের মানুষ
বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার জন্য, জননেত্রীর জন্য অপেক্ষা করতেছে, এটা বোঝা যায়। মানুষ এখন বুঝে গেছে যে এই বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের আইন আদালত শেখ হাসিনার হাতেই, আওয়ামী লীগের হাতেই বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের হাতে নিরাপদ। এটা প্রমাণ হয়ে গেছে, এই 16 মাসে প্রমাণ হয়ে গেছে। এখন যে কোনো সময় বিস্ফোরণ ঘটবে, মানুষ এটা মেনে নিবে না, মেনে নিতে পারে না। কতদিন ভাই, পেটে যদি ভাত না থাকে, আমার তো মায়ের আঁচল, বটবৃক্ষের ছায়া, প্রেমিকের সুমিষ্ট বয়ান কোনোটাই ভালো লাগবে না। তাহলে মায়ের আঁচল, বটবৃক্ষের ছায়া, প্রেমিকের ভাষণ যদি ভালো না লাগে, বা প্রেমিকার মিষ্টি মিষ্টি কথা যদি ভালো না লাগে, তাহলে ডক্টর ইউনূস আর জামাতের এই ধরনের ইত্রামি, ফাত্রামি, বজ্জাতি, বদমাইশি, আবোল তাবোল কথা কয়দিন ভালো লাগবে মানুষের? অবশ্যই মানুষ বিদ্রোহ করবে, কোনো সন্দেহ নেই। জামাতের নেতারা শুনেন, কোনো মানুষকে যেমন কোনো ব্যক্তিকে যদি আপনি তার অর্থনৈতিক ও ব্যক্তি চরিত্র কেমন তা দেখতে চান, তাহলে তার হাতে নারী দিতে হবে, একজন নারীকে দিতে হবে, অথবা টাকা দিতে হবে। তারপরে না, মানে কোনো কিছু তাকে আমানত দিতে হবে, তারপরে এটা বোঝা যাবে যে তার ব্যক্তি চরিত্র এবং অর্থনৈতিক চরিত্র কি। তেমনি কোনো দলকে ক্ষমতায় আসতে দিতে হবে, অথবা ক্ষমতার কাছাকাছি আসতে দিতে হবে, তাহলে তো আপনি তার চরিত্র বুঝতে পারবেন। এতদিন দেখেন নাই, কারণ তার অতটুকু সাংগঠনিক ক্ষমতা, সক্ষমতা বা অতটুকু শেল্টার তার ছিল না। এই যে শেল্টার আসতেছে আস্তে আস্তে, তারা প্রথমে বেহেস্তে নিয়ে যাইতেছে, এখন হিন্দুদের বেহেস্ত নেয়, মানে মুসলমানদের তো নেই। আপনি শুধুমাত্র দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে তারা বেহেস্ত নিবে। তারা ক্ষমতায় যেহেতু কাছাকাছি মনে করতেছে, তারা ক্ষমতায় চলে আসতেছে বা ক্ষমতার কাছাকাছি। আর আমরা জানি তারা এই মুহূর্তে ক্ষমতা ভোগ করতেছে। এটা আমার কথা না, এটা তারেক রহমানের কন্যা খালেদা জিয়ার নাতনি, বিএনপির চেয়ারপারসনের নাতনি বলেছেন যে এই সরকার ইউনূস জামাত নিয়ন্ত্রিত ইউনূস সরকার। তো তারা তো এখন চাঁদা তুলবেই। তারা কোথা থেকে চাঁদা নিচ্ছে না? দেখলো যে হাদিয়ার ব্যবসার কতদিন, মিডল ইস্ট থেকে জাকাত নেওয়ার কতদিন, চাঁদা তোলার ব্যবসা তো ভালো। এরা বিএনপিকে, আওয়ামী লীগকে শাহী চাঁদাবাজ, বিএনপিকে ছেঁচড়া চাঁদাবাজ বলতেছে, এখন নিজেরাই মাঠে নেমে গেছে। ব্যবসা তো এটা খারাপ না, এটা মনে করেই তারা নামছে। পাবলিক তাদের চরিত্রটা দেখতেছে, দেখতে দেন, এদের চরিত্র মানুষ দেখুক, যে এরা কি 71-এ কি করেছে, ক্ষমতা পেলে কি করবে। তারা 16 মাসে তো দেখতেই আছে। একজন নারী আজকে বলেছে তো যে জামাতেরা যদি ক্ষমতা পায়, তাহলে 71-এর মতো ঘর থেকে টেনে টেনে মেয়ে মানুষ নিয়ে যাবে। একজন নারী আজকে দেখলাম ভিডিওতে এসে, লাইভে সেগুলো বলতেছেন, এবং সেগুলো ঘটবে। ক্ষমতায় আসতে যদি পারে, আসবে না তো নয়, তারা তো কোনোদিনই ক্ষমতায় আসবে বলে আমি বিশ্বাস করি না। আমি অন্তত বিশ্বাস করতে চাই না বা পারি না যে জামাতকে কেউ ক্ষমতায় বসাতে। জামাত তো কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, কারণ 3 থেকে 5% ভোট নিয়ে আপনি কিভাবে ক্ষমতায় আসবেন? যদিও তারা বলেছে, তাদের এক নেতা ডাক্তার মাসুদ নাকি ফাসুদ কি যেন বলেছে, মাসুদেরা তো আর ভালো হয় না, তো বলেছে যে যে কোনো মূল্যে মানে ইঞ্জিনিয়ারিং করে হলেও, তাদের ক্ষমতা যেতে হবে, এটা নাকি ইসলামে জায়েজ। তো এই ধরনের বাটপারি তো মানুষ জেনে গেছে। আবার একজন তো আজকে বলেই ফেলছে যে কোন একটা ভুয়া ব্যারিস্টার একটা আছে, যে জামাতের টাকায় আর এক সাবেক মেজরের মেয়েরে বিয়ে করছে, জামাতের টাকায় বিদেশ থেকে নাকি ব্যারিস্টারি পড়তে গেছে। যদিও সে ব্যারিস্টার না, নামের আগে ব্যারিস্টার লেখে, তার নামে 420 মামলা করা যায়। কারণ আমি তো নিজেকে ডক্টরেট লিখতে পারবো না, আমি তো ডক্টরেট ডিগ্রি নেই, আমি কি ব্যারিস্টার লিখতে পারবো? নেই, তাহলে আমার 420 মামলা হইতে পারে তার নামে। কিন্তু এখন তো তারাই ক্ষমতা। সে তো আজকে বলেইছে যে একমাত্র বেহেশতে যাইতে গেলে আপনাকে জামাত করতে হবে। আমরা আগে শুনেছি যে মুসলমানরা বেহেশতে যাবে, নবীকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে। এখন শুনতেছি যে জামাতের ভোট দিলে আপনি বেহেশতে যাবেন। অথচ জামাতের বাটপার গুলো টিভিতে এসে বলে না 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 না, তারা তো এই কথা বলে নাই। কিন্তু এখন কিন্তু সরাসরি বলতেছে, একেবারে সবাই বলতেছে যে বেহেশতে যাবে জামাত, ক্ষমতায় যদি আপনি ভোট দেন তাহলে আপনি বেহেশতে চলে যাবেন, আর জামাত না করে আপনার কোনো উপায় নেই। তো মানুষ এগুলো দেখতে দেন, কারণ এদের আসলে পাপের 16 কলা 71 একবার পূর্ণ হয়েছিল, 24-এ এসে তাদের পাপের 32 কলা পূর্ণ হয়েছে। এদের আসলে ওই যে কেরালাতে একটা, কোথায় যেন কেরালায় থাকাকালীন একটা গল্প পড়েছিলাম, সেখানে তাও কি খ্রিস্টানদের বই লেখা পড়েছিলাম, ওইখানে পড়েছিলাম যে আল্লাহ এইভাবে লেখা গল্পটা, যে আল্লাহরে নাকি জিজ্ঞেস করছে যে আল্লাহ, তুমি যখন কোনো জাতিরে ধ্বংস করতে চাও তখন তুমি কি করো? তুমি এত কয় না, তুমি এগুলো ক্ষতি করো, কয় না আমি তো ক্ষতি করি না। কি করো তাইলে? আমি যখন কোনো জাতিকে ধ্বংস করতে চাই তখন তার আকলটা নিয়ে নেই, কলাপস করে দিই, আকল আর রাখি না, তখন নিজেরাই ধ্বংস হয়। তো জামাতের অবস্থাটা তাই, বুঝতে পারছেন? তো এদের একটু দেখতে দেন, আল্লাহ এদের আকল নিয়ে নিছে, তো এদের তো এখন ধ্বংস, কারণ এদের ধ্বংস অনিবার্য। কারণ এদের 71-এর ইতিহাস মানুষ ভুলে গিয়েছিল, এই 16 মাসে মানুষ সেটা বুঝে ফেলেছে এদের কি পরিণতি হবে। তো আল্লাহ তাদের ভাষাতেই বলি, ভাববাদীদের ভাষায়,
যে আল্লাহ যখন কারো ধ্বংস করতে চায় তার তো নিজে হাতে কিছু করেন না, তার আকল তুলে নেবেন, তারপরে নিজেই ধ্বংস হবে। সেই জন্য জামাতের আকল উঠে গেছে আর কি, একটু আধটু যাওয়া আকল ছিল এগুলো শেষ হয়ে গেছে। এরা মনে করতেছে যে তাদের ব্যাংকের স্টাফ আছে, পিছনে পাকিস্তান আছে, তারপর পাকিস্তানের পিছিয়ে তো পাকিস্তানের আব্বু জ্যাঠা খালুরা আছে, কিন্তু জানে না জনশক্তির উপরে কোনো শক্তি নাই, জনগণের উপরে কোনো শক্তি নাই, কোনো কাজেই খাটবে না। ৭১-ও তাদের ২ পরাশক্তি আব্বা ও জ্যাঠা ছিল, তারা টিকতে পারে নাই, এইবারও তারা টিকতে পারবে না। খুব শীঘ্রই এদের জনগণ জনগণকে বোঝার জন্য এদের এই অ্যাক্টিভিটিস এর দরকার ছিল। আগামীতে কোনোদিন এই জামাতের উপরে যখন যখন একটা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যখন তাদের প্রতিরোধ করবে, তখন মানুষ দেখবেন একবারে নীরব থাকবে। অতীতে তাও কিছু বলতো, হে হে মৌলবী সাহেব, দেখেন না কত বদমাইশ, বলছে যে রাজাকার ঢেলাবা, রাজাকারকে জুতো মারবা, দাড়ি টুপি কেন? তুমি দাড়ি টুপি রেখে অপমান করতে পারবা? এখন এই যে এরকম মোসালা, আপনি এরকম মনে করেন আমি মোষ রাখছি দেখে কোনো মোসালা বদমাইশ খুনি ধর্ষক লম্পট বা চোর ডাকাতের আপনি ছবি তুলে পিটাইলেন, আমি যদি বলি এরকম মোসালার ছবি দিয়ে পিটাইলে কেন, ওটা আমার ইজ্জত যায় কেন? আমার ইজ্জত যাবে? মোসালার ইজ্জত কেন? যথা আপনি যদি বলেন আমি ক্লিন শেপ, আমি একটা চশমাওয়ালা, তো এরকম একটা ছবির উপরে তুমি বেজ্জতি করতে পারো না, করলে সমস্যা কি? সেটা তো আপনি না, সেটা তো আরেকজন। দাড়ি টুপি থাকলে কি, দাড়ি টুপি তো হিন্দুরও আছে, দাড়ি টুপি তো পাগড়ি তো আবু জাহেলও পড়তো, পাগড়ি তো আবু লাহাবও পড়তো, তাই না? তা দাড়ি টুপি থাকলে এত মৌলবিদে লাগে, আর এতই যদি লাগে তাহলে দাড়ি টুপি রেখে তা না করলেই হয়। যেমন তসলিমা নাসরিন একবার লিখেছিলেন যে যাহা বলিলে, যাহা প্রকাশ হইলে আপনি বেজ্জিতি হবেন, তাহা আপনি না করলেই হয়, তাহলে তো আপনি বেজ্জিতি হবেন না। তসলিমা নাসরিন একবার একটা কলাম লিখেছিল যে আমি বললে যদি তোমার ইজ্জত যায় তাহলে ওটা না করতা, তখন চিন্তা করতা যখন কাজটা করেছিলা। মানে মৌলবীরা দাড়ি, এখন যদি আমরা বলি যে বলৎকারী মৌলবীরা তো আর আমাদের মতো কোটটাই পরে যায় না, আমাদের মতো জ্যাকেট পরে তো তারা দাড়ি টুপি রেখে এই কামগুলো করে, দেখেন আমরা তাদেরও কিছু বলতে পারবো না, এগুলো তাদের অজুহাত। ধর্মকে তারা সবসময় ব্যবহার করতেছে, আমরা দেখেছি। কিন্তু বাংলাদেশের জনগণ দেখেন, ইউনূস সরকার থাকতেই, আর্মি থাকতেই গোলাম আজম, নিজামী, সাইদি, এদের উপরে কিন্তু জুতা মারতেছে। নারীরাও আপনি দেখেছেন, হয়তো সংখ্যায় খুব কম। তাহলে এখনো যদি এরকম হয়, অর্থাৎ অর্থাৎ মাঘ মাসে যদি এত ঠান্ডা হয়, চৈত্র মাসে যদি এত ঠান্ডা হয়, তাহলে মাঘ মাসে কি হবে, কেমন ঠান্ডা পড়বে, সেটা তারা খুব শীঘ্রই আগামীতে দেখতে পারবে। 16 কলা পূর্ণ হইতে দেন। বাংলাদেশের জনগণ এত বোকা না। এরা যেমন ওই দোআঁশ মাটি একেবারেই নরম, বেলে মাটির চেয়েও দোআঁশ মাটি নরম, হাত দিলেই ঢুকে যাবে। বালুর ভিতরেও হাত দিলে কিন্তু হাত ঢুকাইতে পারবেন না আপনি। দোআঁশ মাটিতে, পলি মাটিতে হাত দিলে কিন্তু একেবারে তো ঢুকে যাবে পুরো বডি। কিন্তু এই দোআঁশ মাটি কিন্তু আবার, বুঝতে পারছেন তো, শক্ত হয়ে যায়। এটাই কিন্তু আবার এঁটেল মাটি হয়ে যায়। তো বাংলাদেশের জনগণ এরকম ষড় ঋতুর দেশ, তো একটু অপেক্ষা করেন। হয়তো এখন একটু ঋতু একটু চেঞ্জ হয়েছে, 4-6 জায়গায় 4 হয়েছে, কিন্তু 4 ঋতুর হলেও কিন্তু মানুষ বদলে, তো বদলে যাবে। যে কোনো সময় এদের উপরে ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশের মানুষ। অপেক্ষা করতেছে কারো ডাকের। যদি কেউ ডাক না দেয় আন্দোলনের, কেউ পরিবর্তনের ডাক না দেয়, আমি শেখ ফরিদ আপনার চ্যানেলের মাধ্যমে বলে গেল, আরেকদিন কার চ্যানেলে বলেছি যে যদি নেতারা, জাতীয় নেতা সে যে দলেরই হোক, যদি এই সরকারের বিরুদ্ধে আন্দোলন ডাক না দেয়, হতে পারে বাংলাদেশে প্রথম একটা আন্দোলন ঘটবে উইদাউট কলিং, কোনো ডাক ছাড়াই মানুষ রাস্তায় নেমে যাবে। খুব সম্ভাবনা রয়েছে। এটার খেসারত দিতে হবে বাংলাদেশকে। আপনি তার অ্যাম্বাসেডরকে লাথি দিয়ে বের করে দিবেন, তবে দুধের বাচ্চারা বলবে ভারত সেটা মেনে নিবে। শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রী প্রণব মুখার্জির সাথে খালেদা জিয়া দেখা করে নাই এই অজুহাতে যে সেদিন জামাতের অর্ধ দিবস হরতাল ছিল, আমার স্পষ্ট মনে আছে। প্রণব মুখার্জি নিজে দেখা করতে চাইছিলেন, কিন্তু খালেদা জিয়া বলেছিল যে জামাতের অর্ধ দিবস হরতাল দেখা করতে পারবেন না। জামাতের বুদ্ধিতে, আইএসআই এর বুদ্ধিতে খালেদা জিয়া এই কথাটা বিবৃতি দিয়েছিলেন। তার পরিণতিতে তাদের কিন্তু 16 বছর ক্ষমতার বাইরে থাকতে হয়েছে। তো এই যে এইরকম যাদের দুধ দাঁত পড়ে নাই, আমি বলি যাদের রাজনৈতিক মুসলমানিও হয় নাই, এরা যখন বলে যে রাষ্ট্রদূতকে লাথি দিয়ে বের করে দিবে, এই সমস্ত, এটা কি বলবো এদের, মানে কত বড় মূর্খ বলবো। একটা গ্রামের চাষা বুসা মূর্খ অশিক্ষিত, যে জীবনে স্কুলে যায় নাই, 3 পুরুষ ধরে স্কুলে যায় নাই, ওই ব্যক্তিটি তো এই ভাষায় কথা বলে না। কূটনীতি, রাজনীতি এগুলো তো আলাদা জিনিস। আপনার বক্তব্য যখন রাষ্ট্রদূতকে আপনি লাথি দিয়ে বের করে দিবেন, এই বক্তব্য কেউ বলে, এরাও নাকি আবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমার বাবির পোলা, এটা নাকি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যাকে আমি কালাপাড়া বলে ডাকি। মোটামুটি এখন বাংলাদেশের সবাই তাকে এখন কালাপাড়া বলে। আগে তারা জাতীয় বাতিজাও কালাপাড়া বলতাম, এখন সবাই তাকে বলে বাবির পোলা, কালাপাড়া এগুলো বলে। তো
তো এর তো আকল নাই। এরা তো পাকিস্তানি জজবায়, পাকিস্তানি জোশে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। বিষয়টা এরকম যে একটা সিংহ খাঁচায় বন্দি বা একটা সিংহ অনেক দূরে, তো তাকে আপনি খোঁজাচ্ছেন। অথবা মনে করেন একটা রেলগাড়ি যাচ্ছে, তো রেলগাড়ি তো আর নির্দিষ্ট পথে চলে, রেলগাড়ি তো আর বাস না যে সে ডাইনে যাবে বামে যাবে, রেলগাড়ি তো আর মোটরসাইকেল না এমনি এমনি জিগজ্যাগ করে যাবে, রেল লাইন তো তার গতিপথে চলে। তা আপনি কোয়ার্টার কিলোমিটার দূরে এসে এরকম, আমরা পোলাপানরা এরকম করতাম, আমাদের বাড়ির সামনে রেল লাইন, তো লোকোশেড রেল লাইন গেছে, আমরা ওই করতাম কি, যখন মোট দেখতাম যে কোয়ার্টার মাইল দূরে, মানে অনেক দূরে, বুঝতে পারছেন, মনে করেন যে 1000 গজ 500 গজ দূরে বা 300 গজ দূরে, তখন রেল লাইনের সামনে যায় এরকম নাচানাচি করতাম, আবার গাড়ি কাছাকাছি আসলে সরে যাইতাম। কিন্তু পরিণতি যে কি হবে আমি থাকলে না বুঝতাম। তো এরা ওই রেলগাড়ির মতো ইয়ার কি করতেছে ছোটবেলার, এরা বুঝে না আর কি পরিণতি। ভারতের কঠিন প্রতিশোধ নেবে, কঠিন প্রতিশোধ নেবে। আপনি ভারতকে কি, এটা কি পাকিস্তানের মতো বেগারিস্তান নাকি, পৃথিবীর তৃতীয় বা চতুর্থ অর্থনৈতিক শক্তি, আপনি তার সাথে বিটলামি করবেন? 140-45 কোটি মানুষের দেশকে নিয়ে আপনি, দেশের অ্যাম্বাসেডরকে নিয়ে আপনি বিটলামি করবেন, তারা ছেড়ে দিবে? এটা যদি কেউ মনে করে সে বোকার স্বর্গে বাস করতেছে। তারা জানেই না রাজনীতি কি। সেই জন্য এরা তো আসলে লোকাল, তাদের স্থানীয়, ওই যে তাদের গ্রামের বাড়িতে, তাদের জেলাতে উপজেলাতে একটা ক্লাবের সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সেক্রেটারি হওয়ার যোগ্যতা তাদের নাই। সেগুলো কিভাবে চালাতে হয় তারা জানে না। তো তারা এখন জাতীয় নেতা হয়ে গেছে। আমার ভাবির বলা, মানে যাদের বললাম তো আবার রাজনৈতিক দুধদাত পরে নাই, রাজনৈতিক মুসলমানই হয় নাই, তারাই এখন জাতীয় নেতা হয়ে গেছে। আর যারা ওই এনজিও গ্রাম, মানে এনজিও চালানোর যোগ্যতা ঠিক মতো আছে কিনা জানি না, বিদেশি সহযোগিতা না পেলে ওইগুলো এনজিও টিকতো না, আমরা ভালো করেই জানি। ওই ইউরোপে আমেরিকার সহযোগিতা, এরশাদের সহযোগিতা, শেখ হাসিনার সহযোগিতা যদি না পেতো, খালেদা জিয়ার সহযোগিতা যদি না পেতো, গ্রামীণ ব্যাংক থাকতো না, আমরা এগুলো জানি। তো ওই আর এনজিও যেগুলো আছে ওগুলো বাটপার আমরা জানি। আর যেগুলো এনজিও সংস্থার মালিকেরা এখন এই মুহূর্তে এই সরকার আছেন, তাদের তো আমরা জানি যে কখনো বিএনপির নেতার, কত বিএনপি নেতার হাতে পায়ে ধরতে দেখেছি এদের আমি। সচিবদের জন্য, সচিব না উপসচিবের সাথে একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য কত, এরা 2-4 জনকে চিনি, নাম বলতে চাই না, উপসচিবের সাথে দেখা করার জন্য কত সিরিয়াল দিছে এরা, তো পায় নাই, তাও দেখা পায়নি। তারা এখন ক্ষমতায় চলে আসছে, মনে করছে যে এইভাবে দেশ চালায়। কিন্তু অফিস চালানো, কোনো কোম্পানির এমডি হওয়া বা ক্লাব চালানো আর দেশ চালানো তো এক না। তাই এটার প্রতিক্রিয়া খুব খারাপ হবে। এরা তো এটা করে চলে গেল। অর্থাৎ বিষয়টা এরকম, আপনি আমার বাড়ির সামনে থেকে শক্তিমান কোনো লোকের বাড়িতে ঢিল দিলেন, তাহলে আমার বাড়ির পরিণতি কি হবে সেটা তার, যে ঢেল দিছে সে তার তো আর হবে, সে তো চলেই যাবে। অর্থাৎ আমার এই ভাবির পোলারা, এদের তো পাবলিক পেটে পাড়াতে গো বের করে ফেলবে। আর যারা আছে 2-4 জন সিনিয়র, তারা হয়তো 2-4 জন পালিয়ে যেতে পারবে, আর ওগুলো পরিণতি সেমই হবে। কিন্তু ভারত এটা ভুলে যাবে না। ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত অজয় কে রায়নার একটি টুইট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা উদ্বেগের সৃষ্টি হয়েছে। এটা ইতিমধ্যেই বেশ ছড়িয়েছে। টুইটে তিনি দাবি করেন, ওসমান হাদির পর পরবর্তী টার্গেট হতে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। আমি হাসনাত আব্দুল্লাহ সম্পর্কে একদম অনেস্টলি নিউট্রালি যখন মূল্যায়ন করেছি, আমি বলেছি আমি যতটুকু দেখে আমার মনে হয়েছে একটু একঘোয়া টাইপের, একটু গোয়ার, যতটা মাথা খাটিয়ে করে তার চেয়ে ইমোশনালি করে। গত কয়েক মাসের মধ্যে দেখবেন 2-3 মাস হঠাৎ তার হাসনাত একটু হয়তো চুপ বা বলতে পারি যে তার কি কোনো ওয়েল উইশার দিয়ে সে নিয়ন্ত্রিত হওয়ার চেষ্টা করেছে কিনা, যে আগের মতন যে কোনো কিছুতেই লাফিয়ে ওঠা, জড়িয়ে যাওয়া বা খুব ভয়ঙ্কর ডেলিভারি দেওয়া, সাংবাদিকদের নিয়ে সে ভয়াবহ কথা বলেছে, এরকম দেখা যাচ্ছিল না। বাট সেই দিন 16 ডিসেম্বরে শহীদ মিনারে এসে সে হঠাৎ করে আবার তার সেই আগের মতো করে ভারতকে নিয়ে বলেছে 7 সিস্টার প্রয়োজনে ভারত যদি সন্ত্রাসীদের আশ্রয় দেয় তাহলে 7 সিস্টার স্বাধীন করে ফেলা হবে। এই এক কথার প্রেক্ষিতে এখন এসব কথা আসছে কিনা আমি ঠিক জানি না। কর্নেল অবসরপ্রাপ্ত রায়না একজন নিরাপত্তা বিশ্লেষক এবং প্রায় 30টি বইয়ের লেখক হিসেবে পরিচিত। বিতর্ক আরো গভীর হয় যখন এই পোস্টে তিনি কোথায় গুলি করা দরকার ও তাও উল্লেখ করে বলেন, গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়, প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট্ট ছোট্ট ভুলগুলো শুধরে নেওয়া হবে। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া জন্ম দেয়। এক্স মানে সাবেক টুইটারে পোস্টটি প্রকাশের পর বাংলাদেশের বিভিন্ন প্রভাবশালী মিডিয়া হ্যান্ডলার একে দেশটির রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে সরাসরি হত্যার হুমকি হিসেবে আখ্যা দেন। কেউ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর সাম্প্রতিক হামলার সঙ্গে এই বক্তব্যের সম্ভাব্য যোগসূত্র নিয়েও প্রশ্ন তোলেন। তবে বিতর্ক ছড়িয়ে পড়লেও
কর্নেল অবসরপ্রাপ্ত অজয় কে রায়না পরবর্তীতে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেননি। একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বিষয়টিকে তাচ্ছিল্যের সঙ্গে উল্লেখ করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট নিয়ে অতিরিক্ত সংবেদনশীল হওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, বাংলাদেশের উচিত ভারতীয় নিরাপত্তা ইস্যুতে বাড়াবাড়ি না করা, কারণ এতে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরো উত্তপ্ত হতে পারে। ঠিক আছে, লাস্ট লাইন মেনে নিলাম, কিন্তু এর আগের কথাগুলো এখন বাংলাদেশে কেউ হলে, যেমন আমরা রাশেদ খান যখন বলেছে যে বাংলাদেশের টার্গেটেড আছে কতজন প্রার্থী, 50 জন প্রার্থী নির্বাচনের আগে আওয়ামী লীগ তাদেরকে শেষ করে দিতে পারে, তখন আমরা বলেছি রাশেদ খানের কাছ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর জানা উচিত, তিনি কোথা থেকে জেনেছেন, কিভাবে জেনেছেন, বা তার কাছে কি ইনফরমেশন, সেই ভিত্তিতে আমাদের নিরাপত্তা জাল তৈরি করা উচিত। এখন ভারতে বসে কেউ যদি এই কথা বলে, নিশ্চয়ই হাসনাত আব্দুল্লাহ, তার একটা ফলোয়ার গ্রুপ এখন তৈরি হয়েছে, বড় ফলোয়ার গ্রুপে আছে, তিনি নির্বাচন করতে চান। এখন এই ধরনের কোনো বিষয় যদি ঘটে থাকে, বা তিনি যেহেতু ভারতের নিরাপত্তা বিশ্লেষক এবং তিনি অসংখ্য লিখেন, ফলে তার শুধু ওই যে একজন সাবেক কর্নেল বলে দিয়েছে, এইভাবে না নিয়ে প্রয়োজনে বাংলাদেশ এমবিসি তাকে অনুরোধ করতে পারে, আহ্বান জানাতে পারে যে আপনার কাছে আর কোনো তথ্য থাকলে আপনি আমাদেরকে জানান। কারণ একটা সুতো ধরলে তো আস্তে আস্তে সব সুতো বের হয়ে গেল। আমরা সবাই চাই এই ঘটনাগুলো যদি ওসমান হাদিরটা পরিকল্পিত, এটা বোঝার জন্য রাজনৈতিক বিশ্লেষক বা নিরাপত্তা বিশ্লেষক, সুপার সায়েন্স বোঝার কোনো ব্যাপার সেপার না, এটা বোঝা যায় যে এটা প্রি প্ল্যান না করলে এরকম হয় না। তো সেই প্ল্যান যদি আরো বড় আকার হয়ে থাকে, তাহলে তো আমাদের জন্য এটা সাংঘাতিক দুঃসংবাদ। ফলে এগুলোর মূল বের করা, মূলটা আসলে কোথায়, আর চোখ বন্ধ করে আমরা নিরপেক্ষ জায়গা থেকে কাউকে সার্টিফিকেট দিয়ে দিতে পারি না। আমরা বলতে পারি না এ করছে, সে করছে, সাবেক স্বৈরাচার বর্তমান স্বৈরাচার, সাবেক ফেসিবাদ বর্তমান ফেসিবাদ, আমরা কাউকে চিহ্নিত করতে পারি না। কিন্তু বের করার মূল দায়িত্বটা আইন শৃঙ্খলা বাহিনীর। তারা কি তাদের কাজটা ঠিক মতো করবেন? যে যতই ব্যাখ্যা দিক, কিছু মুষ্টিমেয় লোকের কারণে সাংবাদিক আনিস আলমগীর তিনি জেলে আছেন, এটা অনেকেই এখন ধারণা করেন। অনেকেই বলেন যে আনিস আলমগীরের পেছনে মানে সরকার একটা স্বৈরাচারী রূপ নিব, সংবাদপত্রের কণ্ঠরোধ করব, কি বলে তারা বলে যে আপনার মন খুলে কথা বলেন, এইটা বইলে পেছন দিয়ে ছুরি মারবো, এই ধরনের কাজে যতটুক যাবে না যাবে তার চেয়ে তাদেরকে উস্কানিদাতা আছে। সামনে আমাদের সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন জাতীয় প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাবের ইলেকশন আছে, সেই ইলেকশন নিয়েও আমাদের মধ্যে বহু কাদা ছোড়াছুড়ি হয়। নিজের আপন ভাইয়ের পাড়া ভাতে অন্য ভাই ছাই দেন, এটা বাংলাদেশের আমাদের প্রেস ক্লাবে এটা বহু দেখা গেছে অতীতে। যাক, আমি সেটার সঙ্গে সূত্রপাত না মিলিয়েও, সেই কোয়েশনে প্রেস ক্লাবের রাজনীতিতে না গিয়েও, যেহেতু আমি প্রেস ক্লাবে শুধুমাত্র ভোটটা দেই এবং যাওয়া আসা করি, আমি সেখান থেকে কোনো রাজনীতিতেই জড়িত না, এবং কোনো অংশের সঙ্গেই আমার সেই মানে একেবারে একনিষ্ঠ একাগ্রতা, আমি সব পক্ষকে ব্যক্তিগতভাবে যাদের সঙ্গে আমার সম্পর্ক, আমি তাদেরকে ভোট দেই বরাবর। কিন্তু সেই আওয়াজ আমরা শুনি, আমরা বিভিন্ন জায়গা থেকে শুনি, কথা হয়, শুনি। এর বাইরে সরকারের সেই যে এখন ইলেকশন চলে আসছে, আমাদের একটা সামনে আরো কোনো এজেন্ডা আছে, এটা পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। ফলে আনিস আলমগীরকে স্বীকার করে ওসমান হাদির ঘটনাটাকে একটু অন্যদিকে ঘোরানোর কোনো ব্যাপার সেপার পাশাপাশি হচ্ছে দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করা। ওই যে একটা পুঁজি, ফেসিবাদ পুঁজি, আওয়ামী লীগ পুঁজি, শেখ হাসিনা পুঁজি, এই পুঁজিকে জিয়ে রাখার মধ্যে একটা এমন একটা ঘি ঢালা আর কি, নতুন ঘি ঢালা, সেইটুক যে বিশ্বের আমাদের সীমানার বাইরের রিয়াকশনটা কি হতে পারে, এটা দেখা যাচ্ছে। ছোট্ট উদাহরণ আমাদের সামনে দেখেন, সাংবাদিক আনিস আলমগীরকে মুক্তির দাবি জানালো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সরকার এর আগে আরো ঘটনা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ছোটখাটো কিছু স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু সরকার তো ওগুলো গায়ে মাখে না। গ্রেফতার সাংবাদিক আনিস আলমগীরকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একই সঙ্গে মত প্রকাশের স্বাধীনতার পথ সুগম করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। এগুলা কি হয় বলেন দেখি? মুঞ্জার আলম পান্নার সময় এগুলো দিয়েছে, যখন সরকার মনে হয়েছে মুঞ্জার আলম পান্না জামিন পেয়েছেন। এখন আনিস আলমগীরের ক্ষেত্রে এগুলো বললে, এগুলা এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হওয়ার মতো। জিজ্ঞেস করলে বলবে মানে এখন যুক্তি তো ওইটাই এস্টাবলিশড কি তার কথা ফেসিবাদের পক্ষে যাচ্ছিল। বুধবার লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে সংগঠনটির আঞ্চলিক গবেষক রিহাব মাহমুদ এ আহ্বান জানান। প্রতিবেদনে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে প্রচার চালানোর অভিযোগে আনিস আলমগীর ও আরো 4 জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করার পর 15 ডিসেম্বর সন্ত্রাস বিরোধী আইনে তাকে আটক করা হয়। এই ঘটনা প্রসঙ্গে সংগঠনটির আঞ্চলিক গবেষক বলেন, আনিস আলমগীরের গ্রেফতার বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্মকাণ্ডের প্রতি সমর্থন রয়েছে এমন ধারণা ভিত্তিতে ব্যক্তিদের নিশানা করার যে উদ্বেগজনক প্রবণতা চলছে তারই ধারাবাহিকতা।
নিজস্ব অভিমত বা মতামত প্রকাশকারীদের কণ্ঠরোধ করতে সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার না করে এবং অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বাক স্বাধীনতা এবং সংগঠন করার স্বাধীনতার পথ সুগম করা, বিশেষ করে নির্বাচন প্রাককালে। একই লাইন আমার মনে পড়ে, প্রায় সেম লাইন মঞ্চ ৭১-এর গ্রেফতারের পরে এবং মঞ্জুর আলম পান্নার ক্ষেত্রে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, আমাদের সরকারের কানে যদি এই বাতাস যেত, এই কথা পৌঁছাতো, তাহলে কি আনিস আলমগীরের ঘটনা ঘটতো? অ্যামনেস্টির পক্ষ থেকে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারকে অবশ্যই জাতিসংঘের নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির প্রতি তাদের দায়বদ্ধতাকে সম্মান জানাতে হবে এবং বিলম্বে আনিস আলমগীরকে মুক্তি দিতে হবে। অনেকেই প্রত্যাশা করেন আনিস আলমগীরকে হয়তো দ্রুত মুক্তি দিবে, কারণ এটা নিয়ে এত বেশি নোংরামির পরিচয় ঘটেছে যে একটা মানুষকে, সাংবাদিক, তিনি কথা বলেন, এই জন্য তাকে ডেকে নিয়ে গেল ডিবি অফিসে বসিয়ে রেখে, পরে মধ্যরাতে একটা মামলা হলো, সে মামলায় তিনি আসামি এবং তিনি জেল, মানে এমন ধারায় জেলে যেই আইন নিয়ে এর আগে দেশে হুলস্থুল কাণ্ড ঘটেছে। ফলে অ্যামনেস্টির এই বক্তব্য আমাদের সরকারের কানে কি পৌঁছাবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।